করো না রানু মাসি। আমরা আমাদের ছানাদেরকে কখনোই ক্ষুধার যন্ত্রণা ভোগ করতে দেব না। চলো আমরা গিয়ে ওই বকটির সঙ্গে কথা বলে দেখি। টনি, কেন যেন আমার মনে হচ্ছে ওই বকটা অনেক দুষ্টু, অনেক খারাপ। ওই তো সামনের বিলেই দেখা যাচ্ছে বকটা মাছ খাচ্ছে। চলো তাড়াতাড়ি চলো। বক মাসি, ও বক মাসি, তুমি যে এইভাবে জঙ্গলের সব মাছ খেয়ে ফুরিয়ে ফেলছো, তা আমাদের বাচ্চারা কিছুদিন পর কি খেয়ে বেঁচে থাকবে বলো? তাই ব্যাপার বলি, আমি কি আর মাছ স্বাদে খাই? মাছ না খেলে আমার বাচ্চারা কি করে বড় হবে? ঠিক আছে, তাহলে আমি আর মাছ খাবো না। রোজ রোজ এনে আমায় তাজা ফলমূল দিতে হবে, ঠিক আছে? বন্ধুরা, তারপর টুনি আস্তে আস্তে কিছু কিছু গাছ থেকে ফল জোগাড় করতে লাগলো এবং সে ওই রাক্ষসী বকটাকে এনে ফলগুলো দিতে লাগলো। পরদিন টুনি আবার খাবার নিয়ে। এইভাবে চলতে চলতে বকের মনটা অনেকটাই নরম হয়ে যায়। তারপর থেকে তারা সবাই একসঙ্গে মিলেমিশে থাকে, কেউ কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করে। টুনি দুজনেই কথাবার্তা বলছিল। মিনু মাসি, জঙ্গলে 3 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। এবার তো এই বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া দরকার। তুমি ঠিক বলেছো রানু, এতদিন বৃষ্টির কারণে সবাই পেরেশান আর চিন্তিত। তাহলে আমি যাই, জঙ্গলটা একটু ঘুরে দেখে আসি। এই কথা বলে রানুটুনি বৃষ্টির ভিতর উড়তে লাগলো। রানুটুনি উড়তে উড়তে একটু দূরে যায়, তখনই তার চোখে পড়লো একটি গরুর ছানা। সে বৃষ্টিতে ভিজে কাঁপতে থাকে। আরে, এই গরুর ছানাটি তো ঠান্ডাতে কাঁপছে। মনে হয় তার ঘরের রাস্তা ভুলে গেছে। রানু পাখি এটা বলতে তার চোখে গরুর ঠিক সামনে একটু দূরে গাছের পেছনে একটি শিয়ালের উপর। এই শিয়াল তো আমাদের জঙ্গলে নয়, এটা তো মনে হচ্ছে অন্য কোনো জঙ্গলের। রানু চিড়িয়া উড়তে উড়তে ওই শিয়ালের কাছে পৌঁছে যায়। কে তুমি? আমি আমার জঙ্গলের সব প্রাণীকে জানি, তোমাকে তো এই জঙ্গলের মনে হচ্ছে না। তুমি ঠিকই বলছো, আমি এই জঙ্গলের নয়। আমি এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই হঠাৎ বৃষ্টি নেমে এলো। যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে তখন আমি এখান থেকে চলে যাব। ঠিক আছে। এটুকু বলে রানু চিড়িয়া ওই গরুর কাছে যায়। তুমি এখানে কি করছো? তোমার মা কোথায় আর তোমার নাম কি? আমার নাম ভোলু। আমি বৃষ্টির মধ্যে খেলছিলাম, হঠাৎ করে আমি আমার বাড়ির রাস্তা হারিয়ে ফেলি। তুমি চিন্তা করো না, আমি তোমার মায়ের কাছে নিয়ে যাব। তখনই গরুর মা সেখানে চলে আসে। কোথায় চলে গেছিলি বলু? তুই জানতিস তোর জন্য আমি কতটা পেরেশান হয়েছি? মা, আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর আমি কখনোই করবো না। এখন তুমি তোমার মায়ের সঙ্গে ঘরে চলে যাও। যতক্ষণ পর্যন্ত বৃষ্টি বন্ধ না হবে ততক্ষণ বাইরে খেলতে আসবে না, আর সবসময় মায়ের কথা মতো চলবে। রানুটুনি উড়ে তার বাসায় চলে যায় এবং মিনু মাসির কাছে সবকিছু খুলে বলে। রানু পাখির কথা শুনে মিনু মাসি খুব চিন্তায় ডুবে রইল। কি হয়েছে মিনু মাসি? আপনি এত চিন্তা কিসের করছেন? ওই শিয়ালটা ওই মাসুম গরুটাকে কোনো লোকসান তো করতে চায়নি, ওর উপর নজর রাখতে হবে। পরদিন সকালে বৃষ্টি থেমে যায়। রানুটুনি রোদের উষ্ণতায় বসে তার শরীরটিকে একটু তাপ দিচ্ছিল। তখনই সেখানে মনোটুনি চলে আসে এবং বলতে থাকে, রানু, তুমি এখানে বসে আছো আর ওইদিকে বেচারা বাছুরের মা বাছুরকে না পেয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে মরলো। তার বাছুর নাকি হারিয়ে গেছে। আরে, কি বলছো? চলো তো দেখি। এই কথা বলে রানু চিড়িয়া ও মনু পাখি চলে গেল ওই গরুর মায়ের কাছে। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কালকে যখন আমি গোলুকে নিয়ে রাতে ঘুমাই, সকালে উঠে দেখি গোলু আমার পাশে নেই। সারা জঙ্গল আমি খুঁজেছি, গোলুকে কোথাও পাইনি। তুমি ভয় পেও না, আমি উড়ে উড়ে তোমার বাছুরকে খুঁজে দিব। রানু চিড়িয়া এই বলে গোলুকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে হঠাৎ তার চোখ পড়ল ওই শিয়ালের উপর। সে একটি গুহার কাছে বসেছিল। তুমি তো বলেছিলে বৃষ্টি শেষ হওয়ার পরে তুমি এখান থেকে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, যাব। যখনই আমার মন চাইবে তখনই আমি যাব। আর তুমি যেইভাবে বলছো মনে হচ্ছে তুমি এই জঙ্গলের রাজা, তোমারই শুধু এই জঙ্গলের উপর অধিকার আছে। রানু চিড়িয়া মনে মনে বলল, ওই শিয়ালের উপর তো আমার কিছু কিছু সন্দেহ হচ্ছে। জঙ্গলের রাজা সিংহকে জানাতে হবে
হবে। রানু চিড়িয়া এইসব বলে সিংহর গুহায় চলে যায়। সব ঘটনা সিংহকে খুলে বলে। তারপর সিংহ রাগ হয়ে বলল, তার মানে তুমি সব সময় মিথ্যে কথা বলো। ওই শিয়ালটা গোলুকে বের করে আমার সামনে নিয়ে এসেছে, আর তুমি বলছো ওই শিয়ালটাই গোলুকে খেয়ে ফেলেছে। এই সিপাহীরা, রানুকে বন্দি করো। গোলুকে সিংহর কাছে নিয়ে আসাতেই সিংহ শিয়ালকে বলল। তোমার যতদিন মর্জি তুমি এখানেই থাকতে পারো। সিংহর শিয়ালের উপর একটি ভীষণ বিশ্বাস কাজ করছিল। তারপর শিয়ালটি সেখান থেকে চলে গেল। আর এই সব কিছু ওই টুনটুনি পাখিটি গিয়ে মিনু মাসির কাছে বলে দিল। মনু টুনি সেইখানে গিয়ে মিনু মাসির কাছে সব বলে দেয়। আর সে বলতে লাগলো, কিছু করেন মিনু মাসি, রানু টুনিকে ওই সিংহ জঙ্গলের ভিতর কিন্তু মন পড়ে থাকে নয়নপুর গ্রামেই। এবছর পয়লা বৈশাখে ফিরেই শুনলাম মেলা হচ্ছে না। আমার বুকের ভেতর মোচড় দিল। পুকুর পাড়ে দাঁড়িয়ে শুনছিলাম জলিল কাকার কথা। গত বছর যা হইছে আর ঝুঁকি নেব না, মেলা হইবে না এবার। আমি দাঁড়িয়ে বললাম, কিন্তু কাকা, মেলা তো আমাদের আত্মা। একবার ভুল হয়েছে বলেই কি উৎসব বন্ধ রাখবেন? বরং এবার মেয়েরা আয়োজন করবে। লোকজন হেসে উঠল, কিছু গালি দিলেও হয়তো মনে মনে, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি এই গ্রামের মাঝি 25 বছর ধইরা। একবার ভুল হইছে, পয়লা বৈশাখের রাতে গন্ডগোল, তাই বলছিলাম এবার মেলা বন্ধ রাখলেই ভালো। কিন্তু এই মেয়েটা জয়ন্তী, সে থামলো না, বাড়ি বাড়ি গিয়ে কথা কইলো, মেয়েদের এক করলো, এমনকি ইউনিয়ন অফিস থেকে ছোট একটা ফান্ডও জোগাড় করে আনলো। আমি ভাবতেছিলাম মাইয়া হইলেও মনের জোর কত, তাই শেষমেশ বললাম ঠিক আছে করো, কিন্তু কোনো গন্ডগোল চাই না। আমরা মেয়েরা একসাথে কাজ শুরু করলাম। কেউ আলপনা আঁকে, কেউ বাঁশের দোকান সাজায়, কেউ নাটকের চর্চা করে। ছেলেরা ধীরে ধীরে এগিয়ে এলো। মাঠে রং লাগলো, মুখে লাগলো হাসি। মনে হচ্ছিল এক নতুন গ্রাম গড়ে তুলছি। পয়লা বৈশাখের সকালে আমি হাঁটি হাঁটি করে মাঠে গেলাম। কি দেখি, ছোট ছোট ছেলে মেয়ে শোভাযাত্রা করছে, ঢোল বাজাচ্ছে। মেয়েগুলা নাটক করছে গ্রামের ঐক্য আর নারীর সাহস নিয়ে। আমার চোখে জল আসতেছিল। হালিমা বেগম আমার পাশে দাঁড়িয়ে বলল, এই মেয়েগুলা আমাদের চোখ খুইলা দিল মাঝি ভাই। সন্ধ্যায় সব লোক একসাথে বসে পান্তা ইলিশ খেলো। নাটক, গান, হাডুডুডু সব মিলিয়ে একটা প্রাণের মেলা। সবার মুখে হাসি, চোখে আনন্দ। আমি দাঁড়িয়ে বললাম, জয়ন্তীরে চেয়ারম্যান বানাইলে কেমন হয়? সবাই হেসে উঠল, কিন্তু আমি মন থেকে বলছিলাম। সেই রাতে মাঠের আলোর নিচে আমি ভাবছিলাম, এই গ্রাম তো নতুন করে জাগছে, নতুন করে বাঁচছে। এই হইল আসল বৈশাখ, পুনর্জন্ম। বন্ধুরা, অসহায় এক বুড়ি এক ভুতুরে গ্রামে বাস করত। সে ছিল খুবই গরিব এবং ভীষণ অসহায়। তার খেয়াল রাখার জন্য কেউ ছিল না। সে নিজের যত্ন নিজেই নিত এবং নিজের খাবার নিজেই জোগাড় করত। একদিন বুড়ি হাঁটতে হাঁটতে জঙ্গলের এক রাস্তা দিয়ে খাবারের খুঁজে চলছিল। তখনই সে একটা বিকট হাসির শব্দ শুনতে পায়। এই এই, কে এখানে? আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস? কে? বেরিয়ে আয় বলছি। আমি ভয় পাওয়ার পাত্রী নই। তোর ঘাড় মোটকে আমি খাবো। আমি এই বয়সে এমনি এমনি বুড়ো হয়নি রে। বেরিয়ে আয় বলছি। তখনই সেখান থেকে একটি ভয়ানক ডাইনি বেরিয়ে এলো। দাঁড়াও বুড়িমা, কোথায় চললে? সারাদিন মানুষের ঘাড় মোটকে খেতে খেতে এখন আর ভালো লাগছে না। আজকে চিন্তা করলাম একটা ভালো কাজ করব। সারাদিন এত কাজ করো, এই বুড়ো বয়সে তোমার খেয়াল রাখার মতো কেউ নেই। আজ থেকে আমি তোমার খেয়াল রাখবো। ওই যে সামনে দেখছো একটি গুহা, সেখানে চলে যাও হেঁটে হেঁটে। আর সেখানে গিয়ে দেখতে পাবে মণিমুক্তোয় ভরা একটি কলস। সেই কলসটা নিয়ে এসো। তাতে যা ধন সম্পত্তি আছে তা বিক্রি করে তুমি দুইটা দাসীও রাখতে পারবে সারা জীবনের জন্য। এই
কথা শুনে বুড়ি এক মুহূর্ত দেরি না করে চলে যায় সেই গুহার কাছে। সেখানে গিয়ে সে পেয়ে যায় সে অমূল্য গুপ্তধন। আমার আমার এই সোনা দানা সবকিছুই আমার। আমার আর কষ্ট করতে হবে না। আপন মানুষ পর, ভোগ দিল আমায় পর। আপন মানুষ পর। তারপর বুড়ি একটি নতুন বাড়ি গড়লো, আর এইভাবেই বুড়ির দিন সুখে শান্তিতে কাটতে লাগলো। মিথ্যাবাদী বুড়ি, সেই দিনও বলেছিলি আমাকে নাতনি বাড়ি থেকে এসে মোটা তাজা হয়ে আমার পেটের খিদা মেটাবি। তা এখন আবার কোথায় যাচ্ছিস? সেদিন তো তোকে রাস্তায় কোথাও পেলাম না। সেই দিন তো আমার নাতনি আমাকে লাউ গোর গোর বুড়ি যায় ঢের দূর এই বলে আমাকে সেইখান থেকে বিদায় করে দিয়েছিল। এখন আমি একে কি বলি? আরে ক্ষুধার্ত বাঘ, আমাকে খাওয়ার জন্য এত চটফট করছিস কেন? আর এইদিকে আমার নাতনিটা সারাদিন খেতে খেতে 10 মণ ওজন বাড়িয়ে ফেলেছে রে। এখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তাই এদিক দিয়ে আসলে তুই আবার আমার নাতনির দিকে নজর দিবি না তো? আমার নাতনিকে তোর মতো 10-5টা সিংহকে শেষ করতে পারবে না। এখন কি তুই আমাকে খাবি নাকি আমার নাতনিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে দিবি? এই না হলে সুযোগ, এবার তোকেও খাবো, তোর 10 মণওয়ালা নাতনিকেও খাবো। ঠিক আছে বুড়ি, যাও যাও, নাতনির চিকিৎসা করার জন্য এদিক দিয়ে নিয়ে যাও। আমি তোমার নাতনিকে দেখে একটু দোয়া করে দিব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি যাই বাঘ বাবু। এই সব কিছু গাছের আড়াল থেকে একটি শিয়াল শুনে নেয়, আর শিয়াল বাঘের আগে এক রাস্তায় গিয়ে তার দল নিয়ে দাঁড়িয়ে থাকে বুড়ির অপেক্ষায়। বুড়ি ও তার নাতনি আসতে আসতে প্রথমে দেখা হয় শিয়ালের সাথে। তখন শিয়াল বুড়িকে বলল, অহে চালাক বুড়ি, সেই দিনও তোমার পথে বসেছিলাম, কিন্তু তোমার দেখা পেলাম কই? আজকে বললে তোমার 10 মণ ওজনের নাতিন নিয়ে আসবে, তাই তো আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোমাকে আর তোমার নাতিনকে আমার দলবল মিলে খাবো। বুড়ি শিয়াল ও বাঘকে শিক্ষা দেওয়ার জন্য তার সঙ্গে করে একটি পেত্নী নিয়ে আসে। পেত্নীটি ছিল খুবই সাহসী। সে ঘপ ঘপ করে শিয়ালগুলিকে খেয়ে ফেললো। তারপর বুড়ি ও শাকচুন্নি আবার সেই বাঘের খুঁজে হাঁটতে লাগলো, কারণ এই বাঘের জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে কেউ যেতে পারতো না। মানুষ খেতে ওরা খুব পছন্দ করত। ওদের ভয়ে 2 গ্রামের মানুষের যোগাযোগ রীতিমতো বন্ধ হয়ে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ বুড়ি ও পেত্নীর বাঘের সঙ্গে দেখা হয়ে যায়। তারপর ওই পেত্নীটি বাঘগুলিকে ঘপ ঘপ করে খেয়ে নিল। এইভাবে আমাদের গল্পটি শেষ হয়ে গেল। খোদা হাফেজ।